হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে যে টপিকটা আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ক্রিয়াপদ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই টপিক থেকে কিন্তু তোমাদের 2023 সালে প্রশ্ন এসেছিল। এছাড়াও 2017 সাল 2014 সালে যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে প্রত্যেকটাতে কিন্তু প্রশ্ন এসেছিল, তোমরা সেটা ভালো করে জানো। তো এই টপিকটা কিন্তু আমি তোমাদের টিচমিন্ট অ্যাপে কিন্তু লাইভ ক্লাস অলরেডি করিয়ে দিয়েছি, তাই না? ফার্স্ট পার্টটা আজকে আমি তোমাদেরকে সেকেন্ড পার্টটা ইউটিউবে করাচ্ছি ফ্রিতে, কারণ আমি এখন বর্তমানে বাড়িতে আছি, বাড়িতে নেটওয়ার্ক কানেকশন খুবই খারাপ। ঠিক আছে, ব্রডব্যান্ডের কানেকশনটা কিছুদিন হলো প্রবলেম করছে, সেই জন্য তোমাদেরকে এই কয়েকটা দিন আমি ইউটিউবে ক্লাস দিচ্ছি। আমি আবার কলকাতা চলে যাব দুদিন পরে, তারপরে আবার তোমাদের লাইভ ক্লাস করাবো। ওকে, দেখো এখানে যে টপিকটা আজকে পড়বো সেটা হচ্ছে ক্রিয়াপদ। তোমরা নিশ্চয়ই ফার্স্ট পার্টটা অলরেডি করেছো যারা আমাদের অ্যাডমিশন নিয়েছো। তো সেকেন্ড পার্টটা তোমরা করে নাও, তারপরে এমসিকিউ যেগুলো রয়েছে তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে। ওকে, ভালো করে মন দিয়ে ক্লাসটা করো। কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। ওকে, চলো। তো আমরা কিন্তু প্রথম ক্লাসে এইগুলো কিন্তু পুরো ডিটেলসে পড়ে দিচ্ছি, তাই না? এগুলো সমস্ত কিছু কিভাবে করতে হয় এগুলো সব কিছু তোমাদের ফার্স্ট ক্লাসে আমি করে দিয়েছি। আজকে আমরা যেখান থেকে পড়বো একদম এখান থেকে, কারণ তোমাদের ফার্স্ট ক্লাস এই পর্যন্ত হয়ে গেছে। ওকে, দেখিয়ে দিই তোমাদের, 1 মিনিট। ওকে, এই পর্যন্ত এই মনে রেখো থেকে তোমাদের কিন্তু ফার্স্ট ক্লাস আমাদের কিন্তু কমপ্লিট। ওকে, একটা ছিল কি সংযুক্ত ক্রিয়া, যেটাকে আমরা বলি কি সংযোগমূলক ক্রিয়া, আর একটা ছিল যৌগিক ক্রিয়া। এই পর্যন্ত কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। আজকে আমরা জানবো কি থেকে, ধনাত্মক ক্রিয়া থেকে। ওকে, ধনাত্মক ক্রিয়া কি বা কাকে বলে, এর উদাহরণ কি, এবং বাক্যে কিভাবে আমরা অ্যাপ্লাই করব, পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে, সমস্ত কিছু ডিটেলসে আমরা জেনে নেব। দেখো প্রথমত যেটা জানবো সেটা হচ্ছে কি ধনাত্মক ক্রিয়াটা কি। দেখো বলছে ধনাত্মক ধাতু থেকে যে ক্রিয়া উৎপন্ন হয় তাকে বলছে ধনাত্মক ক্রিয়া। এবার ধনাত্মক ধাতু কোনটা সেটা তোমাকে জানতে হবে অ্যাট ফার্স্ট। উদাহরণ দেখো, ঝিমঝিমিয়ে বৃষ্টি এলো। দেখো এই যে ঝিমঝিমিয়ে কথাটি কি, ঝিমঝিমিয়ে মানে কি ঝমঝম, ভালো করে বলছে ঝমঝম মানে ঝিমঝিমিয়ে, বলি না ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এগুলো কি ধনাত্মক, মানে হচ্ছে একটা বাস্তব ধ্বনি। ধনাত্মক কথার অর্থ হচ্ছে একটা ধ্বনিময় ধ্বনি। ঠিক আছে, ঝনঝন টনটন, যেগুলো আমরা ফিল করতে পারবো, মানে মনে হয় যখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আবার আমার টনটন করে আমার কপালটা ব্যথায় ফেটে গেল। ঠিক আছে, এগুলো কি করতে পারি, আমি ফিল করতে পারি। তাহলে এইগুলোকে আমরা কি বলবো, ধনাত্মক শব্দ। আর এই ধনাত্মক শব্দ থেকে ধনাত্মক হয়। ঠিক তেমনি ক্রিয়াপদের ক্ষেত্রে এই ধনাত্মক অব্যয় থেকে কি হচ্ছে, ধনাত্মক ক্রিয়া হচ্ছে। ঝমঝমিয়ে বৃষ্টি এলো, তাই ঝমঝমিয়েটা কি, ঝমঝমিয়ে হচ্ছে একটা ধনাত্মক ক্রিয়া। আবার দেখো বুক ধড়পড় করছে, দেখো ধড়পড় মানে বুকটা ধড়পড় মানে কি, মানে আমি ধরো কোনো জায়গায় ভয় পেয়েছি, বুকের ভিতর কেমন যেন একটা হার্টবিট আমার বেড়ে গেল, ওটা কিন্তু ধড়পড় বলি, এটা আমরা ফিল করতে পারি। তাই এই যে বুকটা ধড়পড় করছে এটাকে আমরা কি বলবো, ধনাত্মক ক্রিয়া। তারপর চলো, ফোড়াটা টনটন করছে, যেটা আমি তোমাদেরকে বললাম টনটন করছে। টনটন মানে কি, মানে ব্যথায় একদম ফেটে পড়ছে, সেটাকে বলছে টনটন করছে। বাঘটা রাগে ফুঁসছে, একদম বলি না এরকম করে, রাগে একদম ফসফস করে, এটাকে দেখো। এগুলো কি, এগুলো হচ্ছে আমরা ফিল করি বা কোনো কিছু শুনতে পাই, এগুলো হচ্ছে এক একটা ধনাত্মক শব্দ। বোঝা গেল? তাহলে এই সমস্ত শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে সেটাকে আমরা কি বলবো, ধনাত্মক ক্রিয়া বলবো। ক্লিয়ার সবার? এনি ডাউট? চলো নেক্সট দেখো। এবার দেখো, এবার বলছে বাক্যের অর্থ প্রকাশের বা সম্পূর্ণতার বিচারে ক্রিয়া শ্রেণীভাগ। এতক্ষণ আমরা ওই গঠন অনুসারে বাক্যের শ্রেণীভাগ পড়লাম, তাহলে গঠন অনুসারে বাক্যের শ্রেণীভাগ পড়লাম। এবার আমরা পড়বো কি, মানে গঠন অনুসারে ক্রিয়াপদের শ্রেণীভাগ পড়লাম। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অর্থ প্রকাশের দিক থেকে ক্রিয়াপদের শ্রেণীভাগ। পরীক্ষা জিজ্ঞাসা করবে না যে অর্থ প্রকাশের দিক থেকে, গঠন প্রকাশের দিক থেকে, এরকম কিছু পরীক্ষা জিজ্ঞেস করবে না, এই নিয়ে ভেবো না। তাহলে অর্থ প্রকাশের দিক থেকে আমাদের ক্রিয়াপদ কয় প্রকার, 2 প্রকার। কয় প্রকার, 2 প্রকার। কি কি, একটা হচ্ছে কি সমাপিকা আর একটা হচ্ছে অসমাপিকা। তাহলে দুটো পেলাম, একটা বলছে কি সমাপিকা আর 2 নাম্বার যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের অসমাপিকা। ক্লিয়ার? দেখো এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানেই বুঝতে পেরেছ, একটু পড়ে নিই তাহলে বুঝিয়ে দেব। বলছে যে ক্রিয়া
যে ক্রিয়া বাক্যের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে বা বাক্যের পূর্ণতা ঘটায় তাকে কি বলছে? সমাপিকা ক্রিয়া। অর্থাৎ এমন একটা ক্রিয়া যেটা বাক্যে ব্যবহার হলে বাক্যের অর্থ সম্পূর্ণ হয়, তাকেই বলবো আমরা সমাপিকা ক্রিয়া। যেমন আমি ভাত খাবো, একটা সম্পূর্ণ বাক্য। যদি আমি বাক্য বলি যে আমি ভাত খেয়ে, এখানে কি বাক্যের সম্পূর্ণ হচ্ছে? তুমি তো জিজ্ঞাসা করবে তুই ভাত খেয়ে কি খেলা করবি, না পড়তে বসবি, না ঘুমোবি, না সিনেমা দেখবি, না বন্ধুদের সঙ্গে আড্ডা করবি? কিছু না কিছু তো শোনার বাকি থেকে গেল। আমি ভাত খেয়ে, আমি স্নান করে, আমি বাজারে গিয়ে, একটা কিছু না কিছু থেকে গেল। কিন্তু আমি যদি এই কথাটা বলি আমি বাজার যাব, বা আমি বাজার গিয়েছিলাম, আমি ভাত খেয়েছি বা আমি ভাত খাবো, এগুলো কিন্তু পরিপূর্ণ অর্থ কিন্তু প্রকাশ করছে। তাই ওইগুলোকে আমরা কি বলবো? সমাপিকা ক্রিয়া। বোঝা গেল? তাহলে বাক্যকে একটা বাক্যকে সুন্দরভাবে গঠন করতে চাইলে বা একটা বাক্যকে সম্পূর্ণভাবে তৈরি করতে চাইলে বাক্যে অন্তত একটি সমাপিকা ক্রিয়া লাগবে। কটি? অন্তত একটি। একের বেশি হতে পারে। আমি ভাত খাবো এবং স্কুল যাব, দুটো সমাপিকা ক্রিয়া। আমি ভাত খাবো এবং স্কুল যাব, দুটো সমাপিকা ক্রিয়া হতেই পারে, কিন্তু মিনিমাম একটা সমাপিকা ক্রিয়া লাগবে। কটা? মিনিমাম একটা। তাহলে একটা বাক্যে মিনিমাম একটা সমাপিকা ক্রিয়া থাকবে, কিন্তু অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, না থাকতেও পারে, একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, 10টা থাকতে পারে, অসংখ্যও থাকতে পারে। জিনিসটা ক্লিয়ার হও। তাহলে একটা সমাপিকা ক্রিয়া মানে একটা বাক্য সমাপিকা ক্রিয়া একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, কিন্তু থাকতেই হবে মিনিমাম একটা। কিন্তু একটা বাক্যে অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, না থাকতেও পারে, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, এটা কোনো ঠিক নেই। কিন্তু কোনো বাক্যে সমাপিকা ক্রিয়া মিনিমাম একটা থাকতেই হবে, এটা কিন্তু মাথায় রাখবে। যেমন উদাহরণ দেখো, লেখা আছে আমি ভাত খেয়েছি, সে রোজ গান শোনে, তারা কলকাতা যাবে। এগুলো সবই কিন্তু সমাপিকা ক্রিয়ার এক একটা উদাহরণ। বোঝা গেল? প্রত্যেকটা কিন্তু সমাপিকা ক্রিয়ার উদাহরণ। নেক্সট দেখো, এখানে দেখো বলছে এখানে খেয়েছি, শোনে, যাবে, বাক্যের পূর্ণতা এনেছে, তাই এরা হচ্ছে সমাপিকা ক্রিয়া। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে, যেটার ক্লাস আমাদের স্টার্ট হয়েছে 1 জানুয়ারি থেকে। কিন্তু ক্লাস স্টার্ট হয়েছে, রেগুলার কিন্তু লাইভ ক্লাস হচ্ছে টিচমিট অ্যাপের মাধ্যমে। তো তোমরা যারা 2024 প্রাইমারি টেটকে নিয়ে এগিয়ে যেতে চাইছো তারা কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি তার সঙ্গে সঙ্গে আপার প্রাইমারি দুটোই পড়ানো হচ্ছে, অর্থাৎ একটা কোর্সে অ্যাডমিশন নিলে কিন্তু তোমরা দুটো ক্লাসই করতে পারবে। একদম মানে খুবই কম মূল্য রয়েছে, খুবই কম মান্থলি ফিজ রয়েছে, মাত্র 85, মাত্র 85 টাকা তোমাদের ফিজ রয়েছে। অর্থাৎ তোমাদের টোটাল 1 বছরে 1000 টাকা ফিজ পেমেন্ট করতে হবে, ঠিক আছে, 4টে ইনস্টলমেন্টে। এখানে তোমাদের রেগুলার লাইভ ক্লাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং টপিক ওয়াইজ তোমাদের মক টেস্ট থাকছে, এবং প্রত্যেকটি রাজ্যের বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করা হবে। আর এবার যে লেভেলের প্রশ্ন কঠিন এসেছে সেই লেভেলেই তোমাদেরকে কোশ্চেন তৈরি করে প্র্যাকটিস করানো হবে, যাতে তোমাদের প্রিপারেশনের কোনো প্রবলেম না হয়। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করে তোমাদের নামটা রেজিস্টার করে নাও। আর তোমরা যদি মনে করো যে ক্লাস করার আগে ডেমো ক্লাস করবে, তবুও তোমরা ডেমো ক্লাস করতে পারো। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে সমস্ত প্রসেস বলে দেবো। চলো নেক্সট দেখো, এবার যেটা জানবো সেটা হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়া মানে কি? অর্থাৎ যে ক্রিয়া বাক্যে ব্যবহার হলে বাক্যের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে না। যেমন দেখো, এটা কি লেখা আছে, সংজ্ঞাটা একটু আমরা পড়ে নিই, তাহলে কিন্তু জিনিসটা আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো বলা হয়েছে যে ক্রিয়া বাক্যের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না বা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে লাভ করে না, তাকে কি বলছে? অসমাপিক ক্রিয়া। বোঝা গেল? তাহলে এমন একটা ক্রিয়া যেটা বাক্যে ব্যবহার হলে বাক্যের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। দেখো উদাহরণ দেখো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বলছে দেখো, আমি ভাত খেয়ে এসেছি। ভালো করে দেখবে, আমি ভাত খেয়ে এসেছি। এখানে দেখো আমি ভাত খেয়ে আছে, খাওয়াটা কি?
তুমি বলো এই যে খেয়ে, এই যে শব্দটা এখানে রয়েছে মানে ক্রিয়াটা খেয়ে আছে তো, এই খেয়ে, এই খেয়েটাকে কি, এই খেয়েটা অবশ্যই একটা ক্রিয়াপদ, খাই থেকে এসে খেয়ে। আর এই এসেছি, এসেছিটা কি, অবশ্যই এটা কি বলো, অবশ্যই এটাও কিন্তু আমাদের কি সমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। ওকে, তাহলে জিনিসটা বোঝো তো একটু ভালো করে, একটু ক্লিয়ার করে বোঝো। আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম যে যৌগিক ক্রিয়া বলেছিলাম না, একটা বলেছিলাম তো যৌগিক ক্রিয়া। তাহলে দেখো জিনিসটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। এই যে খেয়ে এসেছি, এই খেয়েটা কি, যদি পরীক্ষায় বলে যে খেয়ের তলায় দাগ, এটা কোন ধরনের ক্রিয়া, তাহলে অবশ্যই আনসার করবে কি, অবশ্যই আনসার করবে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ভালো করে বোঝো, এটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। ওকে, খেয়ের তলায় দাগ, যদি পরীক্ষায় বলে এসেছি তলায় দাগ, তাহলে এসেছিটা কি হবে, সমাপিকা ক্রিয়া। ওকে, আবার যদি পরীক্ষা বলে খেয়ে এসেছি পুরোটার তলায় দাগ, তখন তোমাদের আনসার হবে কি যৌগিক ক্রিয়া। ওকে, মনে থাকবে তো, তখন সেটাকে আমরা কি করব, যৌগিক ক্রিয়া করব। দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো, আমি আবারও প্রথম থেকে বলছি, কারণ কনসেপ্ট ক্লিয়ার করলে কোনো কিছু মুখস্থ করতে হবে না। এখানে বাক্যে বলছে আমি ভাত খেয়ে এসেছি, এটা একটা বাক্য টোটাল। যদি পরীক্ষায় প্রশ্ন তলায় খেয়ের তলায় দাগ থাকে, তাহলে এটা হবে কি অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা। আর যদি এসেছি তলায় দাগ থাকে, তাহলে এটা কি হবে আমাদের সমাপিকা ক্রিয়া। দেখো তাহলে আমরা দেখলাম যে এসেছি তলায় যদি দাগ থাকে তাহলে আমরা কি করব, অসমাপিকা, সরি খেয়ের তলায় দাগ থাকলে অসমাপিকা ক্রিয়া, এসেছি তলায় দাগ থাকলে হবে সমাপিকা ক্রিয়া। ওকে, এবার দেখো জিনিসটা এবার বোঝো। এবার বললো কি পুরোটার তলায় দাগ আছে, পুরোটা খেয়ে এসেছি, খেয়ে এসেছি, তাহলে তখন হবে আমাদের কি যৌগিক ক্রিয়া। কারো বুঝতে ক্লিয়ার, ডাউট আছে? তাহলে একটা জিনিস কিন্তু অনেক রকম হতে পারে, প্রশ্নটা বুঝে কিন্তু আনসার করতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে সে খেলতে গেছে, একই জিনিস, এটা হচ্ছে কি অসমাপিকা, এটা হচ্ছে সমাপিকা, আর পুরোটাই হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়া। তারপর দেখো তুমি এলে আমি যাব, তুমি এলে এটা অসমাপিকা ক্রিয়া, আর এটা হবে আমাদের সমাপিকা ক্রিয়া। বোঝা গেল? তুমি এলে আমি যাব, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অসমাপিকা, আর এটাকে বলবো আমরা সমাপিকা। জিনিসটা ক্লিয়ার? এবার দেখো, এবার বলছে বাক্যে চেনার উপায়। যদি কোনো বাক্যে অসমাপিকা ক্রিয়া থাকে তাহলে আমরা কিভাবে চিনব বা কিভাবে আইডেন্টিফাই করব একটু জেনে নিই। দেখো দেখো প্রথমত যেটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া সবসময় বাক্যের মধ্যেখানে অবস্থান করে। দেখো তাহলে এখানে যদি উদাহরণটা দেখো, বলছে আমি ভাত খেয়ে এসেছি, দেখো খেয়ে বাক্যের মিডিলে অবস্থান করছে, খেলতে খেলতে বাক্যের মিডিলে অবস্থান করছে, তুমি এলে এলে বাক্যের মিডিলে অবস্থান করছে। মানে মিডিলে মানে কি একদম পুরো মিডিলে না, অর্থাৎ বাক্যের শেষ প্রান্তে অবস্থান করবে না। আর যেটা সমাপিকা ক্রিয়া সেটা কিন্তু বাক্যের সবসময় লাস্টে বসবে, দেখো সবসময় লাস্টে বসছে। ক্লিয়ার? এটা একটা চেনার উপায়। দ্বিতীয়ত চেনার উপায় কি দেখো, দ্বিতীয়ত চেনার উপায় হচ্ছে সাধারণত ক্রিয়াপদের সঙ্গে ইয়া, ইতে, ইলে বা এ তেলে বিভক্তি যুক্ত হয়। খেলে, খেতে, গিয়ে, দেখো এগুলো যুক্ত হচ্ছে, এ তেলে আছে, দেখো ভালো করে এইখানে দেখো বলছে এ লে, লে যুক্ত আছে, তে যুক্ত আছে, এ কিন্তু স্তয়িকা যুক্ত আছে। তাহলে মানে এ লে তে এ কিন্তু স্তয়িকার, এগুলো যদি কোনো ক্রিয়াপদের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেইগুলোকে আমরা সরাসরি কি বলবো, অসমাপিকা ক্রিয়া বলবো। ক্লিয়ার? এবার চলো, এবার যেটা ভালো ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় 2023 সালে এসেছিল এটা, যে কর্ম অনুসারে ক্রিয়া দুই প্রকার। কর্ম অনুসারে ক্রিয়াপদ কয় প্রকার? দুই প্রকার। কর্ম অনুসারে দুই প্রকার, যথা সকর্মক ক্রিয়া আর এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। অর্থাৎ সকর্মক কাকে বলে আর কোনটাকে অকর্মক কাকে বলে সেটা আমরা জানবো। দেখে নাও এখানে কি বলছে, দেখো এই বাক্যে মানে আমি ভাত খাবো, ভালো করে দেখো, আমি ভাত খাবো, এই বাক্যে ভাত হলো কি কর্ম, আমি কি খাবো
ভাত খাবো। এখানে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হলে যে উত্তর পাই তা হলো কর্ম। তাহলে যদি কোনো বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের কর্ম। ক্লিয়ার? এবার দেখো এখানে বলছে যদি কোনো বাক্যের মধ্যে কর্ম থাকে তাহলে সেই বাক্যের ক্রিয়াকে কি বলবো আমরা? সকর্মক ক্রিয়া। তাহলে বাক্যে যদি কর্ম উপস্থিত থাকে তাহলে আমরা কি বলবো? সকর্মক। যেমন আমি ভাত খাই, এটা কি? অবশ্যই এটা সকর্মক। আমি কি খাই? ভাত খাই। যদি বাক্যটা এমন থাকতো আমি খাই, এখানে ভাতটা নেই, তাহলে কি হতো? সেটা আমাদের অকর্ম হতো, মানে কর্ম নাই। এসে বোঝো? আর যদি কোনো বাক্যে কর্ম না থাকে তাহলে সেটাকে আমরা বলবো অকর্মক। যেমন আমি ভাত খাই, আমি কি খাই? ভাত খাই। আমি বললাম আমি খাই, আমি কি খাই জানি না, তাহলে সেটা হবে কি? অকর্মক ক্রিয়া। ক্লিয়ার? দেখো লেখা আছে আমি খাই, বাপ্পা খেলছে, লোকটি হাঁটছে। বাপ্পা খেলছে, বাপ্পা কি খেলছে? ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, কিছু বলা হয়েছে? বলা হয়নি। তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা কি বলবো? অকর্মক। বোঝা গেল? এগুলোকে আমরা কি বলবো? অকর্মক ক্রিয়ার উদাহরণ। ক্লিয়ার? উদাহরণগুলোতে ক্রিয়ার কোনো কর্ম নেই, তাই এগুলোকে অকর্মক ক্রিয়া বলে, যেটা আমি তোমাদেরকে এতক্ষণ বললাম। নেক্সট দেখো, নেক্সট বলা হয়েছে সকর্মক ক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কি? একটা দিকে এক কর্মক, একটাকে বলছে দ্বিকর্মক। যেমন দেখো যে ক্রিয়াগুলি একটি মাত্র কর্ম থাকে তাদের এক কর্ম বলে। যেমন উদাহরণ দেখে নাও। যেমন উদাহরণে বলছে আমি ভাত খাই, অর্ঘ্য ছবি আঁকছে, তিতাস বই পড়ছে। এই উদাহরণগুলিতে প্রতিটি ক্রিয়ার একটি করে কর্ম আছে। দেখো ভাত একটা, ছবি একটা, বই একটা, তাহলে প্রত্যেকটা কিন্তু আমাদের এক কর্মক, এক কর্মক। ক্লিয়ার? আবার চলে আসো, এবার চলে আসো দ্বিকর্মক জিনিসটা কি? যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে বলছে দ্বিকর্ম। যেমন আমি ভাইকে সাইকেল দিলাম। আমি কাকে সাইকেল দিলাম? ভাইকে দিলাম। কি দিলাম? সাইকেল দিলাম। দেখো দুটো কর্ম, একটা ভাই আর একটা সাইকেল আছে, তাহলে ভাই এবং সাইকেল দুটো কর্ম আছে, তাই এগুলোকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া। আবার চলে আসো উদাহরণ দেখো, বলছে সে রামকে টাকা দিল। সে কাকে টাকা দিল? রামকে টাকা দিল। সে রামকে কি দিল? টাকা দিল। তো দুটো কর্ম আছে। মা সকলকে খাবার দিলেন। মা কাকে খাবার দিলেন? সকলকে খাবার দিলেন। মা সকলকে কি দিলেন? খাবার দিলেন। তাহলে এখানেও কিন্তু দুটো আমাদের ক্রিয়া রয়েছে, কর্ম রয়েছে, তাই এগুলো হচ্ছে আমার সবই কিন্তু দ্বিকর্মের উদাহরণ। ক্লিয়ার? তারপর দেখো কিছু মনে রাখার জিনিস আছে, এটা অবশ্যই মনে রাখবে। দেখো কি বলছে, দ্বিকর্মক ক্রিয়ায় বস্তুবাচক বা অপ্রাণীবাচক কর্মটি হচ্ছে কি মুখ্য ক্রিয়া, যেটা কিন্তু তোমাদের 2023 সালে প্রাইমারি টেট পরীক্ষা এখান থেকে প্রশ্ন এসেছিল। অর্থাৎ কোনো একটা বাক্যে যদি দুটো কর্ম থাকে, একটা কি হবে? বস্তুবাচক, একটা প্রাণীবাচক। তাহলে বস্তুবাচক বা মানে অপ্রাণীবাচক সেটা হবে মুখ্য কর্ম, আর যেটা তোমার কি প্রাণীবাচক, যেটা প্রাণীবাচক সেটা হবে আমাদের গৌণ ক্রিয়া বা গৌণ কর্ম। যেমন উদাহরণটা দেখো, এখানে উদাহরণ দেখো, সে রামকে টাকা দিল। ভালো করে বোঝো, সে রামকে টাকা দিল। এখানে রাম কি হবে? এখানে রাম হবে কি? গৌণ। রাম হবে গৌণ, আর টাকাটা হবে কি? মুখ্য। যেমন দেখো তোমাদের 2023 সালে প্রশ্ন এসেছিল দিদিমা, তাহলে দিদিমাটা কি হচ্ছিল? দিদিমাটা হয়েছিল আমাদের গৌণ, তাই না? দিদিমাটা আমাদের হয়েছিল গৌণ। ঠিক তেমনি এখান থেকে কিন্তু প্রশ্নটা পরীক্ষায় এসেছিল। চলো নেক্সট দেখো, এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পঙ্গু ক্রিয়া। এখান থেকেও পরীক্ষার প্রশ্ন আসে। পঙ্গু ক্রিয়া বলতে কি বোঝে? দেখো, যে ক্রিয়ার সকল কালের ও সকল ভাবের রূপ হয় না তাকে বলছে কি? পঙ্গু ক্রিয়া বলছে। তাহলে যে ক্রিয়ার সকল কালের ও সকল ভাবের রূপ হয় না তাকে কি বলছে? পঙ্গু ক্রিয়া। উদাহরণ দিলে বুঝতে পারবে এটা কি বলছে। দেখো বাংলায় কয়েকটি মাত্র পঙ্গু ক্রিয়া আছে যাদের সাধারণত একটি মাত্র কালেই ব্যবহার করা হয়। যেমন দেখো উদাহরণগুলো, যেমন বলছে বটে, নয়, আছে, এই সমস্ত শব্দগুলোকে বলছে পঙ্গু ক্রিয়া। বেসিক্যালি মুখস্থ করা রাখো, বটে, নয়, আছে, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমাদের পঙ্গু ক্রিয়া। ঠিক আছে? বিশেষ করে বটেটা পরীক্ষা আসে। ওকে, বটে, নয়, আছে, এগুলো হচ্ছে কি? এক একটা পঙ্গু ক্রিয়া, যেগুলো কিন্তু রূপভেদ হয় না। যেমন আমি বলি না যে আমি ভাত খাই, দেখো খাই হচ্ছে, আমি ভাত খেয়েছি, খেয়েছি হচ্ছে, আমি ভাত খাবো। এই যে খাই,
খাবো, খেয়েছি, দেখো বারবার চেঞ্জ হচ্ছে। কিন্তু পঙ্গু ক্রিয়ার ক্ষেত্রে কোনো রকম চেঞ্জ হবে না। বোঝা গেল? পঙ্গু ক্রিয়ার ক্ষেত্রে কোনো রকম চেঞ্জ হবে না, তাই এগুলোকে বলছে পঙ্গু। পঙ্গু মানে কি? যে লড়াচড়া করতে পারে না। ঠিক তেমনি বাংলা ভাষায় কিছু ক্রিয়াপদ রয়েছে যেগুলো পরিবর্তন হতে পারে না, তাকে বলছে পঙ্গু ক্রিয়া। যেমন উদাহরণ এগুলো, যেমন দেখো, মেয়েটি বুদ্ধিমান বটে। বুঝেছো? তাহলে মেয়েটি বুদ্ধিমান বটে, এই বটেটা হচ্ছে কি? পঙ্গু ক্রিয়ার উদাহরণ। এই উদাহরণে বটে ক্রিয়াকে অতীত বা ভবিষ্যৎ রূপে বদলানো যায় না, তাহলে পঙ্গু ক্রিয়া সবসময় আমাদের বর্তমানে ব্যবহার করা হয়। মনে থাকবে, পঙ্গু ক্রিয়া বর্তমানে আমাদের ব্যবহার করা হয়। ক্লিয়ার? তো এই ছিল আমাদের টোটাল ডিটেলসি ক্লাস। এরপরে তোমাদেরকে এমসিকিউগুলো করতে হবে। আমি এমসিকিউগুলো এখন করাবো না, তোমাদেরকে আগে গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা মক টেস্ট আকার দাও, তারপর আমি এমসিকিউগুলো করাবো, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। থিওরিটা তোমরা শিখে নিলে, এবার কিন্তু তোমরা মক টেস্ট আকারে পুরোটা দিয়ে নাও। ঠিক আছে? এখানে অনেকগুলো আমি এমসিকিউ, তোমরা জানো যে প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু আমি তোমাদের এমসিকিউ করাই, যাতে পুরো জিনিসটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার। প্রচুর এমসিকিউ আছে, ঠিক আছে? প্রচুর। তো তোমরা এগুলো করো, আর আমাকে অবশ্যই আনসার কি সেন্ড করবে। আর যারা ইউটিউব থেকে ক্লাসটা করছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম্বার আছে, আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাও। আর আমাদের পেড ব্যাচ শুরু হয়েছে, তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো, 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করো, তাহলে বাকি সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। ওকে, চলো, থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে, যেটার ক্লাস আমাদের স্টার্ট হয়েছে 1 জানুয়ারি থেকে। কিন্তু ক্লাস স্টার্ট হয়েছে, রেগুলার কিন্তু লাইভ ক্লাস হচ্ছে টিচমিট অ্যাপের মাধ্যমে। তো তোমরা যারা 2024 প্রাইমারি টেটকে নিয়ে এগিয়ে যেতে চাইছো তারা কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি তার সঙ্গে সঙ্গে আপার প্রাইমারি দুটোই পড়ানো হচ্ছে, অর্থাৎ একটা কোর্সে অ্যাডমিশন নিলে কিন্তু তোমরা দুটো ক্লাসই করতে পারবে। একদম মানে খুবই কম মূল্য রয়েছে, খুবই কম মান্থলি ফিজ রয়েছে, মাত্র 85, মাত্র 85 টাকা তোমাদের ফিজ রয়েছে। অর্থাৎ তোমাদের টোটাল 1 বছরে 1000 টাকা ফিজ পেমেন্ট করতে হবে, ঠিক আছে, 4টে ইনস্টলমেন্টে। এখানে তোমাদের রেগুলার লাইভ ক্লাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং টপিক ওয়াইজ তোমাদের মক টেস্ট থাকছে, এবং প্রত্যেকটি রাজ্যের বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করা হবে। আর এবার যে লেভেলের প্রশ্ন কঠিন এসেছে সেই লেভেলেই তোমাদেরকে কোশ্চেন তৈরি করে প্র্যাকটিস করানো হবে, যাতে তোমাদের প্রিপারেশনের কোনো প্রবলেম না হয়। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে তোমাদের নামটা রেজিস্টার করে নাও। আর তোমরা যদি মনে করো যে ক্লাস করার আগে ডেমো ক্লাস করবে, তবুও তোমরা ডেমো ক্লাস করতে পারো। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে সমস্ত প্রসেস বলে দেবো।